হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 28 জুডিশিয়াল অ্যাক্টিভিজম। অধ্যায় 28 বিচারক সক্রিয়তা। দি কনসেপ্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম অরিজিনেটেড অ্যান্ড ডেভেলপড ইন দি ইউএসএ। This term was first coined in 1947 by Arthur Schlesinger Jr., an American historian and educator. In India, the doctrine of judicial activism was introduced in MIT 1970s. Justice V.R. Krishna Iyer, Justice P.N. Bhagwati, Justice O. Chinappa Reddy and Justice D.A. Desai laid the foundation of judicial activism in the country. বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণাটি মার্কিন যুক্তরাষ্ট্রে উদ্ভূত এবং বিকশিত হয়েছিল। এই শব্দটি প্রথম 1947 সালে আমেরিকান ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ আর্থার স্লেসিঞ্জার জুনিয়র দ্বারা তৈরি করা হয়েছিল। ভারতে 1970-এর দশকের মাঝামাঝি সময়ে বিচার বিভাগীয় সক্রিয়তার মতবাদ চালু হয়। বিচারপতি ভি আর কৃষ্ণা আইয়ার, বিচারপতি পি এন ভগবতী, বিচারপতি ও চিন্নাপ্পা রেড্ডি এবং বিচারপতি ডি দেশাই দেশে বিচার বিভাগীয় সক্রিয়তার ভিত্তি স্থাপন করেছিলেন। মিয়ানিং অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম। বিচারক সক্রিয়তার অর্থ। Judicial activism denotes the proactive role played by the judiciary in the protection of the rights of citizens and in the promotion of justice in the society. In other words, it implies the assertive role played by the judiciary to force the other two organs of the government, legislature and executive, to discharge their constitutional duties. Judicial activism is also known as judicial dynamism. It is the antithesis of judicial restraint, which means the self-control exercised by the judiciary. Judicial activism is defined in the following way. বিচার বিভাগীয় সক্রিয়তা নাগরিকদের অধিকার রক্ষায় এবং সমাজে ন্যায়বিচারের প্রচারে বিচার বিভাগ কর্তৃক পরিচালিত সক্রিয় ভূমিকাকে বোঝায়। অন্য কথায়, এটি সরকারের অন্য দুটি অঙ্গকে, বিধানসভা এবং নির্বাহী, তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে বাধ্য করার জন্য বিচার বিভাগ দ্বারা পরিচালিত দৃঢ় ভূমিকাকে বোঝায়। বিচার বিভাগীয় সক্রিয়তা, বিচারক গতিশীলতা নামেও পরিচিত। এটি বিচারক সংযম এর বিরোধী, যার অর্থ বিচার বিভাগ দ্বারা ব্যবহৃত আত্মনিয়ন্ত্রণ। বিচার বিভাগীয় সক্রিয়তা নিম্নলিখিত উপায়ে সংজ্ঞায়িত করা হয়। Judicial activism is a way of exercising judicial power that motivates judges to depart from normally practiced strict adherence to judicial precedent in favor of progressive and new social policies. It is commonly marked by decision calling for social engineering, and occasionally these decisions represent intrusion in the legislative and executive matters. বিচারক সক্রিয়তা হল বিচারক ক্ষমতা প্রয়োগের একটি উপায় যা বিচারকদের প্রগতিশীল এবং নতুন সামাজিক নীতির পক্ষে বিচারক নজিরকে কঠোরভাবে মেনে চলা থেকে সরে যেতে অনুপ্রাণিত করে। এটি সাধারণত সামাজিক প্রকৌশলের জন্য সিদ্ধান্তের আহ্বান দ্বারা চিহ্নিত করা হয় এবং মাঝে মাঝে এই সিদ্ধান্তগুলি আইনসভা এবং নির্বাহী বিষয়গুলিতে অনুপ্রবেশের প্রতিনিধিত্ব করে। 2. Judicial activism is the practice in the judiciary of protecting or expanding individual rights through decisions that depart from established precedent, or are independent of, or in opposition to supposed constitutional or legislation intent. বিচারক সক্রিয়তা হল বিচার বিভাগে ব্যক্তিগত অধিকার রক্ষা বা সম্প্রসারণের অনুশীলন যা প্রতিষ্ঠিত নজির থেকে সরে যায়, বা স্বাধীন বা অনুমিত সাংবিধানিক বা আইন প্রণয়নের অভিপ্রায়ের বিরুদ্ধে। 3. Judicial activism can be defined as the process of lawmaking by judges. It means an active interpretation of existing legislation by a judge, made with a view to enhance the utility of that legislation for social betterment. Judicial activism is different from judicial pessimism, which means interpretation of existing provisions of law, without an attempt to enhance its beneficial aspects. বিচারক সক্রিয়তা বিচারকদের দ্বারা আইন প্রণয়নের প্রক্রিয়া হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এর অর্থ হল একজন বিচারক কর্তৃক বিদ্যমান আইনের সক্রিয় ব্যাখ্যা, যা সামাজিক উন্নতির জন্য সেই আইনের উপযোগিতা বাড়ানোর লক্ষ্যে তৈরি করা হয়েছে। বিচার
বিভাগীয় সক্রিয়তা বিচারক হতাশাবাদ থেকে আলাদা, যার অর্থ আইনের বিদ্যমান বিধানগুলির ব্যাখ্যা এর উপকারী দিকগুলিকে উন্নত করার চেষ্টা ছাড়াই। 4. Judicial activism is a philosophy of judicial decision making where every judges allow their personal views about public policy, among other factors, to guide their decisions. বিচারক সক্রিয়তা হল বিচার বিভাগীয় সিদ্ধান্ত গ্রহণের একটি দর্শন যেখানে বিচারকরা তাদের সিদ্ধান্তগুলিকে নির্দেশিত করার জন্য অন্যান্য কারণগুলির মধ্যে পাবলিক নীতি সম্পর্কে তাদের ব্যক্তিগত মতামতকে অনুমতি দেয়। 5. Judicial activism is a procedure to evolve new principles, concepts, maxims, formulae and relief to do justice or to expand the standing of the litigant and open the door of courts for needy or to entertain litigation affecting the entire society or a section of it. বিচারক সক্রিয়তা হল নতুন নীতি, ধারণা, সর্বোচ্চ সূত্র এবং ত্রাণ বিকশিত করার একটি পদ্ধতি যা ন্যায়বিচার করতে বা মামলাকারীর অবস্থানকে প্রসারিত করতে এবং অভাবীদের জন্য আদালতের দরজা উন্মুক্ত করে দেয় বা সমগ্র সমাজ বা একটি অংশকে প্রভাবিত করে এমন মামলা মোকদ্দমা বিনোদনের জন্য। The concept of judicial activism is closely related to the concept of public interest litigation (PIL). It is the judicial activism of the Supreme Court which is the major factor for the rise of PIL. In other words, PIL is an outcome of judicial activism. In fact, PIL is the most popular form or manifestation of judicial activism. বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণাটি জনস্বার্থ মামলার PIL ধারণার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সক্রিয়তা যা PIL উত্থানের প্রধান কারণ। অন্য কথায়, PIL হল বিচার বিভাগীয় সক্রিয়তার একটি ফলাফল। প্রকৃতপক্ষে PIL হল বিচারক সক্রিয়তার সবচেয়ে জনপ্রিয় রূপ বা প্রকাশ। জুডিশিয়াল রিভিউ অ্যান্ড জুডিশিয়াল অ্যাক্টিভিজম। বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগীয় সক্রিয়তা। The concepts of judicial review and judicial activism are closely related to each other. But there is a difference between them. The following points bring out this difference. বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, কিন্তু তাদের মধ্যে পার্থক্য আছে। নিম্নলিখিত পয়েন্টগুলি এই পার্থক্যটি প্রকাশ করে। Since about the mid-20th century, a version of judicial review has acquired the nickname of judicial activism, especially in the USA. In India, the participants in the debate mix up judicial activism with judicial review. The former is that form of latter in which judges participate in lawmaking policies, i.e., not only they uphold or invalidate laws in terms of constitutional provisions, but also exercise their policy preference in doing so. বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে বিচার বিভাগীয় পর্যালোচনা একটি সংস্করণ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বিভাগীয় সক্রিয়তার ডাকনাম অর্জন করেছে। ভারতে বিতর্কে অংশগ্রহণকারীরা বিচার বিভাগীয় পর্যালোচনার সাথে বিচার বিভাগীয় সক্রিয়তাকে মিশ্রিত করে। পূর্ববর্তীটি হল সেই ফর্মটি যেখানে বিচারকরা আইন প্রণয়নের নীতিগুলিতে অংশগ্রহণ করেন, অর্থাৎ তারা কেবল সাংবিধানিক বিধানের পরিপ্রেক্ষিতে আইনগুলিকে সমর্থন বা বাতিল করে না, তবে এটি করার ক্ষেত্রে তাদের নীতিগত পছন্দগুলিও প্রয়োগ করে। 2. The concept of judicial activism is inherent in judicial review, which empowers the court to uphold the Constitution and declare the laws and action inconsistent with the Constitution as void. Judicial activism is necessary for ensuring proper discharge of duties by other organs. বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণাটি বিচারক পর্যালোচনা অন্তর্নিহিত, যা আদালতকে সংবিধান সমুন্নত রাখার ক্ষমতা দেয় এবং সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন ও পদক্ষেপকে বাতিল বলে ঘোষণা করে। অন্যান্য অঙ্গ দ্বারা যথাযথ দায়িত্ব পালন নিশ্চিত করার জন্য বিচারক সক্রিয়তা প্রয়োজন। 3. The term judicial activism came into currency sometime in the 20th century to describe the act of judicial legislation, i.e., judges making positive law. However, there is no standard definition of the term judicial activism. As a whole, it can be said that judicial activism stresses the importance of judicial review and a powerful judiciary in the protection and promotion of certain core rights.
বিচারক সক্রিয়তা শব্দটি বিংশ শতাব্দীর কিছু সময় বিচার বিভাগীয় আইন প্রণয়নের কাজকে বর্ণনা করার জন্য অর্থাৎ বিচারকদের ইতিবাচক আইন প্রণয়নের জন্য মুদ্রায় এসেছিল। যাই হোক, বিচারক সক্রিয়তা শব্দটির কোন আদর্শ সংজ্ঞা নেই। সামগ্রিকভাবে এটা বলা যেতে পারে যে বিচার বিভাগীয় সক্রিয়তা বিচার বিভাগীয় পর্যালোচনা গুরুত্ব এবং কিছু মূল অধিকারের সুরক্ষা ও প্রচারে একটি শক্তিশালী বিচার ব্যবস্থার ওপর জোর দেয়। 4. The expanded concept of locus standi in connection with PIL by judicial interpretation from time to time has expanded the jurisdictional limits of the courts exercising judicial review. This expanded role has been given the title of judicial activism by those who are critical of this expanded role of the judiciary. PIL এর সাথে লোকাস স্ট্যান্ডির সম্প্রসারিত ধারণা সময়ে সময়ে বিচার বিভাগীয় ব্যাখ্যা দ্বারা বিচার বিভাগীয় পর্যালোচনা অনুশীলনকারী আদালতের এখতিয়ারের সীমাকে প্রসারিত করেছে। যারা বিচার বিভাগের এই বর্ধিত ভূমিকার সমালোচনা করছেন তারা এই বর্ধিত ভূমিকাটিকে বিচারক সক্রিয়তা শিরোনাম দিয়েছেন। 5. Judicial activism, as regards constitutional cases, falls under the rubric of what is commonly called judicial review, and at the broadest level, it is any occasion where a court intervenes and strikes down a piece of duly enacted legislation. বিচার বিভাগীয় সক্রিয়তা সাংবিধানিক মামলার ক্ষেত্রে সাধারণভাবে যাকে বিচারক পর্যালোচনা বলা হয় তার রুব্রিকের অধীনে পড়ে এবং বিস্তৃত স্তরে এটি এমন যে কোনো উপলক্ষ যেখানে আদালত হস্তক্ষেপ করে এবং যথাযথভাবে প্রণীত আইনের একটি অংশকে আঘাত করে। জাস্টিফিকেশন অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম বিচারক সক্রিয়তার ন্যায্যতা অ্যাকর্ডিং টু ডক্টর বি.এল. ওয়াদেহরা দি রিজনস ফর জুডিশিয়াল অ্যাক্টিভিজম আর অ্যাজ ফলোস। ডক্টর বি.এল. এর মতে ওয়াদেহরা বিচার বিভাগীয় সক্রিয়তার কারণগুলি নিম্নরূপ। দেয়ার ইজ নিয়ার কলাপস অফ দি রেসপন্সিবল গভর্নমেন্ট when the legislature and executive fail to discharge their respective functions. This results in erosion of the confidence in the constitution and democracy amongst the citizens. দায়িত্বশীল সরকারের প্রায় পতন ঘটে যখন আইনসভা এবং নির্বাহী বিভাগ তাদের নিজ নিজ কার্য সম্পাদনে ব্যর্থ হয়। এর ফলে নাগরিকদের মধ্যে সংবিধান ও গণতন্ত্রের প্রতি আস্থা নষ্ট হচ্ছে। The citizens of the country look up to the judiciary for the protection of their rights and freedoms. This leads to tremendous pressure on judiciary to step in aid for the suffering masses. দেশের নাগরিকরা তাদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য বিচার বিভাগের দিকে তাকিয়ে থাকে। এর ফলে বিচার বিভাগের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় ভুক্তভোগী জনসাধারণের জন্য সাহায্যের জন্য। Judicial enthusiasm, that is, the judges like to participate in the social reforms that take place in the changing times. It encourages the public interest litigation and liberalizes the principle of locus standi. বিচারক উৎসাহ অর্থাৎ বিচারকরা পরিবর্তিত সময়ে সংঘটিত সামাজিক সংস্কারে অংশগ্রহণ করতে পছন্দ করেন। এটি জনস্বার্থ মামলাকে উৎসাহিত করে এবং লোকাস স্ট্যান্ডি নীতিকে উদার করে। Legislative vacuum, that is, there may be certain areas which have not been legislated upon. It is therefore upon court to indulge in judicial legislation and to meet the changing social needs. Legislative vacuum অর্থাৎ এমন কিছু এলাকা থাকতে পারে যেগুলোর উপর আইন প্রণয়ন করা হয়নি। তাই বিচারক আইন প্রণয়ন এবং পরিবর্তিত সামাজিক চাহিদা মেটানো আদালতের উপর। The Constitution of India has itself adopted certain provisions, which gives judiciary no scope to legislate or to play an active role. ভারতের সংবিধান নিজেই কিছু বিধান গ্রহণ করেছে যা বিচার বিভাগকে আইন প্রণয়ন বা সক্রিয় ভূমিকা পালনের যথেষ্ট সুযোগ দেয়। Similarly, Subhash Kashyap observes that certain eventualities may be conceived when the judiciary may have to overstep its normal jurisdiction and intervene in areas otherwise falling within the domain of the legislature and the executive. একইভাবে সুভাষ কাশ্যপ পর্যবেক্ষণ করেছেন যে কিছু ঘটনা কল্পনা করা যেতে পারে যখন বিচার বিভাগকে তার স্বাভাবিক এখতিয়ার অতিক্রম করতে হতে পারে এবং অন্যথায় আইনসভা এবং নির্বাহী বিভাগের মধ্যে পড়ে এমন এলাকায় হস্তক্ষেপ করতে হতে পারে। When the legislature fails to discharge its responsibilities.
যখন আইনসভা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়। ইন কেস অফ এ legislature when the government it provides is weak, insecure and busy only in the struggle for survival and, therefore, unable to take any decision which displeases any caste, community, or other group. একটি ঝুলন্ত আইনসভার ক্ষেত্রে যখন এটি প্রদান করে সরকার দুর্বল, অনিরাপদ এবং শুধুমাত্র বেঁচে থাকার সংগ্রামে ব্যস্ত থাকে এবং তাই কোনো জাতি, সম্প্রদায় বা অন্য গোষ্ঠীকে অসন্তুষ্ট করে এমন কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম। Those in power may be afraid of taking honest and hard decisions for fear of losing power and, for that reason, may have public issues referred to courts as issues of law in order to mark time and delay decisions or to pass on the odium of strong decision making to the courts. ক্ষমতায় থাকা ব্যক্তিরা ক্ষমতা হারানোর ভয়ে সৎ এবং কঠোর সিদ্ধান্ত নিতে ভয় পেতে পারেন এবং সেই কারণে সময় এবং বিলম্বের সিদ্ধান্ত চিহ্নিত করার জন্য বা সিদ্ধান্তগুলি পাশ করার জন্য জনসাধারণের সমস্যাগুলি আদালতকে আইনের ইস্যু হিসাবে উল্লেখ করতে পারে। আদালতে শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের ওডিয়াম where the legislature and the executive fail to protect the basic rights of citizens, like the right to live a decent life, healthy surroundings, or to provide honest, efficient and just system of laws and administration. যেখানে আইনসভা এবং নির্বাহী বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, যেমন একটি শালীন জীবনযাপনের অধিকার, স্বাস্থ্যকর পরিবেশ বা আইন ও প্রশাসনের সৎ, দক্ষ ও ন্যায়সঙ্গত ব্যবস্থা প্রদানের অধিকার। Where the court of law is misused by a strong authoritarian parliamentary party government for ulterior motives, as was shown to be done during the emergency aberration. যেখানে আইনের আদালত একটি শক্তিশালী কর্তৃত্ববাদী সংসদীয় দলের সরকার দ্বারা ভ্রান্ত উদ্দেশ্যের জন্য অপব্যবহার করা হয়, যেমনটি জরুরি বিপর্যয়ের সময় করা হয়েছিল। Sometimes the courts themselves knowingly or unknowingly become victims of human, all too human, weaknesses of rage for populism, publicity, playing to the media and hogging the headlines. কখনো কখনো আদালত নিজেরাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষের শিকার হয়, একেবারেই মানবিক, জনপ্রিয়তার উন্মাদনার দুর্বলতা, প্রচার, মিডিয়ার সাথে খেলা এবং শিরোনাম হয়। According to Dr. Vandana, the concept of judicial activism can be seen to be reflecting from the following trends, namely, ডক্টর বন্দনার মতে বিচার বিভাগীয় সক্রিয়তার ধারণা নিম্নলিখিত প্রবণতা থেকে প্রতিফলিত হতে দেখা যায়, যথা এক্সপ্যানশন অফ রাইটস অফ হিয়ারিং ইন দি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস, প্রশাসনিক প্রক্রিয়ায় শুনানির অধিকারের সম্প্রসারণ। এক্সেসিভ ডেলিগেশন উইদাউট লিমিটেশন, সীমাবদ্ধতা ছাড়াই অতিরিক্ত প্রতিনিধি দল। এক্সপ্যানশন অফ জুডিশিয়াল কন্ট্রোল ওভার ডিসক্রিশনারি পাওয়ার্স, বিবেচনামূলক ক্ষমতার উপর বিচার বিভাগীয় নিয়ন্ত্রণের সম্প্রসারণ। এক্সপ্যানশন অফ জুডিশিয়াল রিভিউ ওভার দি অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের উপর বিচারক পর্যালোচনা সম্প্রসারণ। প্রমোশন অফ ওপেন গভর্নমেন্ট, উন্মুক্ত সরকারের প্রচার। ইনডিসক্রিমিনেট এক্সারসাইজ অফ কন্টেম্পটি পাওয়ার, অবমাননা ক্ষমতার নির্বিচার প্রয়োগ। এক্সারসাইজ অফ জুরিসডিকশন হোয়েন নন এক্সিস্ট, এখতিয়ারের অনুশীলন যখন অস্তিত্বহীন। ওভার এক্সটেন্ডিং দি স্ট্যান্ডার্ড রুলস অফ ইন্টারপ্রিটেশন ইন ইটস সার্চ টু অ্যাচিভ ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল অবজেক্টিভস, অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষাগত লক্ষ্য অর্জনের জন্য তার অনুসন্ধানে। ব্যাখ্যার মানক নিয়মগুলিকে প্রসারিত করা। পাসিং অফ অর্ডার্স হুইচ আর পারেসি আনওয়ার্কেবল, আদেশ পাশ করা যা কার্যত অকার্যকর। অ্যাক্টিভেটরস অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সক্রিয়তা। আপেন্দ্র ব্যাক্সি, অ্যান এমিনেন্ট জুরিস্ট, হ্যাজ ডেলিনিয়েটেড দি ফলোয়িং টাইপোলজি অফ সোশ্যাল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস হু অ্যাক্টিভেটেড জুডিশিয়াল অ্যাক্টিভিজম। উপেন্দ্র বাগচি, একজন বিশিষ্ট আইনবিদ, সামাজিক, মানবাধিকার কর্মীদের নিম্নলিখিত টাইপোলজি বর্ণনা করেছেন যারা বিচার বিভাগীয় সক্রিয়তা সক্রিয় করেছেন। Civil rights activists, these groups primarily focus on civil and political rights issues. নাগরিক অধিকার কর্মী, এই দলগুলি প্রাথমিকভাবে নাগরিক এবং রাজনৈতিক অধিকারের বিষয়গুলিতে ফোকাস করে। 2. People rights activists, these groups focus on social and economic rights within the context of state repression of people, movements.
জনগণের অধিকার কর্মী, এই দলগুলি জনগণের আন্দোলনের রাষ্ট্রীয় দমনের প্রেক্ষাপটে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের উপর ফোকাস করে। 3. কনজিউমার রাইটস গ্রুপস থিজ ফরমেশনস রাইজ ইস্যুজ অফ কনজিউমার রাইটস উইথিন দি ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টেবিলিটি অফ দি পলিটি অ্যান্ড দি ইকোনমি। ভোক্তা অধিকার গোষ্ঠী, এই গঠনগুলি ভোক্তা অধিকারের সমস্যাগুলিকে রাজনৈতিক এবং অর্থনীতির জবাবদিহিতার কাঠামোর মধ্যে উত্থাপন করে। 4. বন্ডেড লেবার গ্রুপস থিজ গ্রুপস আস্ক ফর জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইজ নাথিং শর্ট অফ অ্যানিহিলেশন অফ ওয়েজ স্ল্যাভারি ইন ইন্ডিয়া। বন্ডেড লেবার গ্রুপ, এই গোষ্ঠীগুলি বিচার বিভাগীয় সক্রিয়তার জন্য বলে ভারতে মজুরি দাসত্বের বিলুপ্তি থেকে কম কিছু নয়। 5. Citizens for Environmental Action these groups activate an activist judiciary to combat increasing environmental degradation and pollution. পরিবেশগত কর্মের জন্য নাগরিক, এই দলগুলি ক্রমবর্ধমান পরিবেশের অবক্ষয় এবং দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সক্রিয় বিচার বিভাগকে সক্রিয় করে। 6. Citizen groups against the large irrigation projects these activist formations asked the Indian judiciary the impossible for any judiciary in the world, namely, cease to and desist from ordering against the mega irrigation projects. বৃহৎ সেচ প্রকল্পের বিরুদ্ধে নাগরিক গোষ্ঠী, এই অ্যাক্টিভিস্ট গঠনগুলি ভারতীয় বিচার ব্যবস্থাকে বিশ্বের যে কোনো বিচার ব্যবস্থার পক্ষে অসম্ভব জিজ্ঞাসা করে, যথা মেগা সেচ প্রকল্পগুলির বিরুদ্ধে আদেশ দেওয়া বন্ধ করা এবং বিরত করা। 7. রাইটস অফ চাইল্ড গ্রুপস থিজ গ্রুপস ফোকাস অন চাইল্ড লেবার, দি রাইট টু লিটারেসি, জুভেনাইলস ইন কাস্টোডিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড রাইটস অফ চিলড্রেন বর্ন টু সেক্স ওয়ার্কার্স। শিশু গোষ্ঠীর অধিকার, এই দলগুলি শিশু শ্রম, সাক্ষরতার অধিকার, হেফাজতকারী প্রতিষ্ঠানে কিশোর এবং যৌনকর্মীদের কাছে জন্ম নেওয়া শিশুদের অধিকারের উপর ফোকাস করে। কাস্টোডিয়াল রাইটস গ্রুপস থিজ গ্রুপস ইনক্লুড সোশ্যাল অ্যাকশন বাই প্রিজনার্স, রাইটস গ্রুপস, ওম্যান আন্ডার স্টেট প্রোটেক্টিভ কাস্টোডি অ্যান্ড পারসনস আন্ডার প্রিভেন্টিভ ডিটেনশন। কাস্টোডিয়াল রাইটস গ্রুপ, এই গোষ্ঠীগুলির মধ্যে রয়েছে বন্দীদের অধিকার গোষ্ঠী, রাষ্ট্রীয়, প্রতিরক্ষামূলক, হেফাজতে থাকা মহিলা এবং প্রতিরোধমূলক আটক ব্যক্তিদের দ্বারা সামাজিক পদক্ষেপ। 9. পোভার্টি রাইটস গ্রুপস থিজ গ্রুপস লিটিগেট ইস্যুজ কনসার্নিং দ্রোট অ্যান্ড ফামিন রিলিফ অ্যান্ড আরবান ইম্পভারিশের। দারিদ্র অধিকার গোষ্ঠী, এই দলগুলি খসড়া এবং দুর্ভিক্ষ ত্রাণ এবং শহুরে দরিদ্রদের বিষয়ে মামলা করে। 10. Indigenous people, rights groups these groups agitate for issues of forest dwellers, citizens of the 5th and 6th schedules of the Indian Constitution and identity rights. আদিবাসী জনগণের অধিকার গোষ্ঠী, এই দলগুলি বনবাসীদের সমস্যা, ভারতীয় সংবিধানের 5ম এবং 6ষ্ঠ তফসিলের নাগরিক এবং পরিচয় অধিকারের জন্য আন্দোলন করে। 11. Women rights groups these groups agitate for issues of gender equality, gender-based violence and harassment, rape and dowry murders. নারী অধিকার গোষ্ঠী, এই গোষ্ঠীগুলি লিঙ্গ সমতা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা এবং হয়রানি, ধর্ষণ এবং যৌতুক হত্যার বিষয়গুলির জন্য আন্দোলন করে। 12. বার-বেজেড গ্রুপস থিজ অ্যাসোসিয়েশনস অ্যাজিটেট ফর ইস্যুজ কনসার্নিং অটোনমি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দি ইন্ডিয়ান জুডিশিয়ারি। বার ভিত্তিক গোষ্ঠী, এই সমিতিগুলি ভারতীয় বিচার বিভাগের স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতা সংক্রান্ত সমস্যাগুলির জন্য আন্দোলন করে। 13. মিডিয়া অটোনমি গ্রুপস থিজ গ্রুপস ফোকাস অন দি অটোনমি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দি প্রেস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস অফ ম্যাস মিডিয়া অনড বাই দি স্টেট। মিডিয়া স্বায়ত্তশাসন গোষ্ঠী, এই গোষ্ঠীগুলি রাষ্ট্রের মালিকানাধীন গণমাধ্যমের প্রেস এবং উপকরণগুলির স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতার উপর ফোকাস করে। 14. Assorted lawyer-based groups, this category includes the critically influential lawyers, groups which agitate for various causes. বিভিন্ন আইনজীবী ভিত্তিক গোষ্ঠী, এই বিভাগে সমালোচনামূলকভাবে প্রভাবশালী আইনজীবীদের গ্রুপ রয়েছে যারা বিভিন্ন কারণে আন্দোলন করে। 15. Assorted individual petitioners, this category includes freelance activist individuals. বিভিন্ন স্বতন্ত্র পিটিশনার্স, এই বিভাগে ফ্রিল্যান্সার অ্যাক্টিভিস্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত। অ্যাপ্রেহেনশনস অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম, বিচারক সক্রিয়তার আশঙ্কা। দি সেম জুরিস্ট আপেন্দ্র ব্যাক্সি আলসো প্রেজেন্টেড এ টাইপোলজি অফ ফিয়ার্স হুইচ আর জেনারেটেড বাই জুডিশিয়াল অ্যাক্টিভিজম।
He observes the facts entail invocation of a wide range of fears. The invocation is designed to bring into a nervous rationality among India's most conscientious justices. He described the following types of fears. একই আইনবিদ উপেন্দ্র বাগচীও ভয়ের একটি টাইপোলজি উপস্থাপন করেছিলেন যা বিচারক সক্রিয়তার দ্বারা তৈরি হয়। তিনি পর্যবেক্ষণ করেন তথ্যগুলি বিস্তৃত ভয়ের আমন্ত্রণকে অন্তর্ভুক্ত করে। আমন্ত্রণটি ভারতের সবচেয়ে বিবেকবান বিচারপতিদের মধ্যে একটি স্নায়বিক যৌক্তিকতা আনার জন্য ডিজাইন করা হয়েছে। তিনি নিম্নলিখিত ধরনের ভয় বর্ণনা করেছেন। Ideological fears are the usurping powers of the legislature, the executive or of other autonomous institutions in a civil society. আদর্শিক ভয় তারা কি আইনসভা, নির্বাহী বা নাগরিক সমাজের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষমতা দখল করছে। 2. Epistemic fears though they have no knowledge in economic matters of a Manmohan Singh, in scientific matters of the seizures of the atomic energy establishment, the captains of the Council of Scientific and Industrial Research, and so on. এপিস্টেমিক ভয় তাদের কি একজন মনমোহন সিংয়ের অর্থনৈতিক বিষয়ে, পারমাণবিক শক্তি সংস্থার যাদের বৈজ্ঞানিক বিষয়ে, বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের ক্যাপ্টেন এবং আরও অনেক বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে। 3. Management fears are they doing justice by adding this kind of litigation workload to a situation of staggering growth of arrears. ম্যানেজমেন্টের ভয় বকেয়া বৃদ্ধির পরিস্থিতির সাথে এই ধরনের মামলার কাজের চাপ যোগ করে তারা কি ন্যায়বিচার করছেন। 4. Legitimation fears are not they causing depletion of their symbolic and instrumental authority by passing orders in public interest litigation which the executive may bypass or ignore. Would not the people, as faith in judiciary, a democratic recourse, be thus eroded? বৈধকরণের ভয় তারা কি জনস্বার্থ মামলায় আদেশ দিয়ে তাদের প্রতীকী এবং সহায়ক কর্তৃত্বের অবক্ষয় ঘটাচ্ছে না যা নির্বাহী বিভাগ বাইপাস বা উপেক্ষা করতে পারে। এভাবে কি গণতান্ত্রিক উপায় বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হবে না। 5. Democratic fears is a profusion of public interest litigation nurturing democracy or depleting its potential for the future. গণতান্ত্রিক ভয় জনস্বার্থ মামলার প্রবলতা কি গণতন্ত্রকে লালন করছে বা ভবিষ্যতের জন্য এর সম্ভাবনাকে হ্রাস করছে। 6. Biographic fears what would be my place in national affairs after superannuation if I overdo this kind of litigation. জীবনী সংক্রান্ত ভয় যদি আমি এই ধরনের মামলা মোকদ্দমা বেশি করি তাহলে চাকরি থেকে অব্যাহতির পরে জাতীয় বিষয়ে আমার স্থান কি হবে। জুডিশিয়াল অ্যাক্টিভিজম ভার্সাস জুডিশিয়াল রেস্ট্রেইন্ট। বিচার বিভাগীয় সক্রিয়তা বনাম বিচার বিভাগীয় সংযম। মিয়ানিং অফ জুডিশিয়াল রেস্ট্রেইন্ট জুডিশিয়াল অ্যাক্টিভিজম অ্যান্ড জুডিশিয়াল রেস্ট্রেইন্ট আর দি টু অল্টারনেটিভ জুডিশিয়াল ফিলোসফিস ইন দি ইউনাইটেড স্টেটস। Those who subscribe to judicial restraint contend that the role of judges should be scrupulously limited. Their job is merely to say what the law is, leaving the business of lawmaking where it properly belongs, that is, with the legislators and the executives. Under no circumstances, moreover, should judges allow their personal political values and policy agendas to call out their judicial opinions. বিচার বিভাগীয় সংযমের অর্থ বিচারক সক্রিয়তা এবং বিচারক সংযম মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি বিকল্প বিচারক দর্শন। যারা বিচারক সংযম সাবস্ক্রাইব করে তারা দাবি করে যে বিচারকদের ভূমিকা অত্যন্ত সীমিত হওয়া উচিত, তাদের কাজ কেবল আইন কি তা বলা, আইন প্রণয়নের ব্যবসাটি যেখানে এটি সঠিকভাবে রয়েছে, অর্থাৎ আইন প্রণেতা এবং নির্বাহীদের কাছে রেখে দেওয়া। কোন অবস্থাতেই তদুপরি বিচারকদের তাদের ব্যক্তিগত রাজনৈতিক মূল্যবোধ এবং নীতি এজেন্ডাকে তাদের বিচারক মতামতকে রঙিন করার অনুমতি দেওয়া উচিত নয়। This view holds that the original intent of the authors of the Constitution and its amendments is knowable, and must guide the courts. এই দৃষ্টিভঙ্গিটি ধারণ করে যে সংবিধানের লেখকদের মূল অভিপ্রায় এবং এর সংশোধনীগুলি জ্ঞাত এবং আদালতকে অবশ্যই গাইড করতে হবে। Assumptions of judicial restraint. বিচারক সংযমের অনুমান। In the USA, the doctrine of judicial restraint is based on the following 6 assumptions. মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারক সংযমের মতবাদ নিম্নলিখিত 6টি অনুমানের উপর ভিত্তি করে। 1.
The court is basically undemocratic because it is non-elective and presumably non-responsive to the popular will. Because of its alleged oligarchic composition, the court should defer wherever possible to the more democratic branches of government. আদালত মূলত অগণতান্ত্রিক কারণ এটি অনির্বাচনী এবং সম্ভবত জনপ্রিয় ইচ্ছার প্রতি অপ্রতিক্রিয়াশীল। তার কথিত অলিগার্কিক গঠনের কারণে আদালতকে যেখানেই সম্ভব সরকারের আরও গণতান্ত্রিক শাখার কাছে পিছিয়ে দেওয়া উচিত। 2. The questionable origin of the great power of judicial review, a power not specifically granted by the Constitution. বিচারক পর্যালোচনা মহান ক্ষমতার প্রশ্নবিদ্ধ উৎস, একটি ক্ষমতা যা সংবিধান দ্বারা বিশেষভাবে দেওয়া হয়নি। 3. The doctrine of separation of powers. ক্ষমতা পৃথকীকরণের মতবাদ। 4. The concept of federalism, dividing powers between the nation and the states, requires of the court deference toward the action of state governments and officials. ফেডারেলিজমের ধারণা, জাতি এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা ভাগ করার জন্য রাজ্য সরকার এবং কর্মকর্তাদের পদক্ষেপের প্রতি আদালতের সম্মানের প্রয়োজন। 5. The non-ideological but pragmatic assumption that since the court is dependent on the Congress for its jurisdiction and resources, and dependent on public acceptance for its effectiveness, it ought not to overstep its boundaries without consideration of the risks involved. ও আদর্শগত কিন্তু বাস্তবসম্মত অনুমান যে যেহেতু আদালত তার এখতিয়ার এবং সংস্থানগুলির জন্য কংগ্রেসের উপর নির্ভরশীল এবং এর কার্যকারিতার জন্য জনগণের গ্রহণযোগ্যতার উপর নির্ভরশীল, তাই জড়িত ঝুঁকিগুলি বিবেচনা না করে এটির সীমানা অতিক্রম করা উচিত নয়। 6. The aristocratic notion that, being a court of law and the inheritor and custodian of the Anglo-American legal tradition, it ought not to go too far to the level of politics, law being the process of reason and judgment and politics being concerned only with power and influence. অভিজাত ধারণা যে আইনের আদালত এবং অ্যাংলো আমেরিকান আইনি ঐতিহ্যের উত্তরাধিকারী এবং তত্ত্বাবধায়ক হওয়ার কারণে এটিকে রাজনীতির স্তরে খুব বেশি দূরে যাওয়া উচিত নয়, আইন কারণ এবং বিচারের প্রক্রিয়া এবং রাজনীতি সম্পর্কিত শুধুমাত্র ক্ষমতা এবং প্রভাব সঙ্গে। From the above, it is clear that all the assumptions, except the second dealing with the judicial review, hold good in the Indian context too. উপরোক্ত থেকে এটা স্পষ্ট যে সমস্ত অনুমান, বিচারক পর্যালোচনা সাথে দ্বিতীয়টি ব্যতীত ভারতীয় প্রেক্ষাপটেও ভালো। সুপ্রিম কোর্ট অবজারভেশনস। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। While delivering a judgment in December 2007, the Supreme Court of India called for judicial restraint and asked courts not to take over the functions of the legislature or the executive, saying there is a broad separation of powers under the Constitution and each organ of the state must have respect for others and should not encroach on others' domain. In this context, the concerned bench of the court made the following observations. 2007 সালের ডিসেম্বরে একটি রায় দেওয়ার সময় ভারতের সুপ্রিম কোর্ট বিচারক সংযম করার আহ্বান জানিয়েছিল এবং আদালতকে আইনসভা বা নির্বাহী বিভাগের কার্যভার গ্রহণ না করার জন্য বলেছিল, এই বলে যে সংবিধান এবং রাজ্যের প্রতিটি অঙ্গের অধীনে ক্ষমতার বিস্তৃত বিভাজন রয়েছে। অন্যদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে এবং অন্যের ডোমেইন দখল করা উচিত নয়। এ পরিপ্রেক্ষিতে আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ নিম্নোক্ত পর্যবেক্ষণ দেন। The bench said, we are repeatedly coming across cases where judges are unjustifiably trying to perform executive or legislative functions. This is clearly unconstitutional. In the name of judicial activism, judges cannot cross their limits and try to take over functions which belong to another organ of the state. বেঞ্চ বলেছে, আমরা বারবার এমন মামলার সম্মুখীন হচ্ছি যেখানে বিচারকরা অন্যায়ভাবে নির্বাহী বা আইনি কার্য সম্পাদনের চেষ্টা করছেন। এটা স্পষ্টতই অসাংবিধানিক। বিচারক সক্রিয়তার নামে বিচারকরা তাদের সীমা অতিক্রম করতে পারেন না এবং রাষ্ট্রের অন্য অঙ্গের দায়িত্ব গ্রহণের চেষ্টা করতে পারেন না। 2. The bench said, judges must know their limits and must not try to run the government. They must have modesty and humility and not behave like emperors. বেঞ্চ বলেছে, বিচারকদের অবশ্যই তাদের সীমা জানা উচিত এবং সরকার চালানোর চেষ্টা করা উচিত নয়। তাদের অবশ্যই বিনয় এবং নম্রতা থাকতে হবে এবং সম্রাটের মতো আচরণ করতে হবে না। 3.
Quoting from the book, The Spirit of Loss by Montesquieu on the consequence of not maintaining separation of powers among the three organs, the bench said the French political philosophers, warning is particularly apt and timely for the Indian judiciary today, since very often it is rightly criticized for overreach and encroachment on the domain of the other two organs. তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ বজায় না রাখার পরিণতি সম্পর্কে মন্টেস্কিউয়ের দ্য স্পিরিট অফ ল বই থেকে উদ্ধৃত করে বেঞ্চ বলেছে যে ফরাসি রাজনৈতিক দার্শনিকের সতর্ক আজ ভারতীয় বিচার ব্যবস্থার জন্য বিশেষভাবে উপযুক্ত এবং সময়োপযোগী। প্রায়শই এটি অতিরিচ এবং অন্য দুটি অঙ্গের ডোমেনে দখলের জন্য যথাযথভাবে সমালোচনা করা হয়। 4. Judicial activism must not become judicial adventurism. The bench warned the court's adjudication must be done within the system of historically validated restraints and conscious minimization of judges' preference. বিচার বিভাগীয় সক্রিয়তা অবশ্যই বিচারক দুঃসাহসিকতায় পরিণত হবে না। বেঞ্চ আদালতকে সতর্ক করেছে ঐতিহাসিকভাবে বৈধ সীমাবদ্ধতা এবং বিচারকদের পছন্দের সচেতন ন্যূনতমকরণের ব্যবস্থার মধ্যে বিচার করা উচিত। 5. The court must not embarrass administrative authorities and must realize that administrative authorities have expertise in the field of administration while the court does not. আদালত অবশ্যই প্রশাসনিক কর্তৃপক্ষকে বিব্রত করবে না এবং বুঝতে হবে যে প্রশাসনিক কর্তৃপক্ষের প্রশাসনের ক্ষেত্রে দক্ষতা রয়েছে যখন আদালত তা করে না। 6. The bench said, the justification often given for judicial encroachment on the domain of the executive or the legislature is that the other two organs are not doing their jobs properly. Even assuming this is so, the same allegations can be made against the judiciary to misuse there are cases pending in courts for half a century. বেঞ্চ বলেছে, নির্বাহী বা আইনসভার ডোমেনে বিচারক আধিপত্যের জন্য প্রায়শই যুক্তি দেওয়া হয় যে অন্য দুটি অঙ্গ সঠিকভাবে তাদের কাজ করছে না। এমনটা ধরে নিলেও বিচার বিভাগের বিরুদ্ধেও একই অভিযোগ করা যেতে পারে কারণ অর্ধশতাব্দী ধরে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। 7. If the legislature or the executive was not functioning properly, it was for the people to correct the defects by exercising their franchise properly in the next elections and voting for candidates who would fulfill their expectations or by other lawful methods, e.g. peaceful demonstrations. আইনসভা বা কার্যনির্বাহী বিভাগ সঠিকভাবে কাজ না করলে জনগণের জন্য পরবর্তী নির্বাচনে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করে ত্রুটিগুলি সংশোধন করা এবং প্রার্থীদের ভোট দেওয়া যারা তাদের প্রত্যাশা পূরণ করবে বা অন্যান্য বৈধ পদ্ধতির মাধ্যমে, যেমন শান্তিপূর্ণ বিক্ষোভ। The remedy is not in the judiciary taking over the legislative or the executive functions, misuse that will not only violate the delicate balance of power enshrined in the Constitution but also misuse the judiciary has neither the expertise nor the resources to perform these functions. প্রতিকারটি আইন প্রণয়ন বা নির্বাহী কার্যভার গ্রহণের বিচার বিভাগের মধ্যে নয়, কারণ এটি কেবল সংবিধানে বর্ণিত ক্ষমতার সূক্ষ্ম ভারসাম্যকে লঙ্ঘন করবে না বরং কারণ বিচার বিভাগের কাছে দক্ষতা বা সংস্থান নেই। এই ফাংশনগুলি 9. The bench said, judicial restraint is consistent with and complementary to the balance of power among the three independent branches of the state. It accomplishes this in two ways. First, judicial restraint not only recognizes the equality of the other two branches with the judiciary, it also fosters that equality by minimizing inter-branch interference by the judiciary. Second, judicial restraint tends to protect the independence of the judiciary. When courts encroach on the legislative or administrative fields, almost inevitably voters, legislators, and other elected officials will conclude that the activities of judges should be closely monitored. বেঞ্চ বলেছেন, বিচারক সংযম রাষ্ট্রের তিনটি স্বাধীন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং পরিপূরক। এটি দুটি উপায়ে এটি সম্পন্ন করে। প্রথমত, বিচারক সংযম শুধুমাত্র বিচার বিভাগের সাথে অন্য দুটি শাখার সমতাকে স্বীকৃতি দেয় না, এটি বিচার বিভাগের আন্তঃশাখা হস্তক্ষেপ কমিয়ে সেই সমতাকে উৎসাহিত করে। দ্বিতীয়ত, বিচারক সংযম বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করে। যখন আদালত আইন প্রণয়ন বা প্রশাসনিক ক্ষেত্রে প্রায় অনিবার্যভাবে ভোটার,
বিধায়ক এবং অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা এই সিদ্ধান্তে উপনীত হবেন যে বিচারকদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।